আচ্ছা দেখেন, ডিটারমিনেশনস অফ ফুড ফ্যাট কন্টেন্ট ইন ফুড বাই সক্সলেজ এক্সট্রাকশন মেথড। আমরা যে মেথডে করব, যে এক্সট্রাক্টর দিয়ে করব, তার নাম হচ্ছে কি সক্সলেজ এক্সট্রাক্টর। ওই হিসেবে মেথডের নাম করা হচ্ছে কি সক্সলেজ এক্সট্রাক্টর মেথড। ম্যাটেরিয়ালস কি কি লাগবে আমাদের দেখি। হ্যাঁ, এদিকে দেখেন, এই যে আমরা ফিল্টার পেপার ইউজ করব, কেমন এটার ভিতরে স্যাম্পল মোড়াবো। আর সক্সলেজ এক্সট্রাক্টর হচ্ছে এটা, সক্সলেট এক্সট্রাক্টর। প্রসিডিউরে গেলে দেখবেন এটা ইউজ করে কিভাবে, কেমন কাইন্ড অফ। আর এটা হচ্ছে এটার সাথে কন্ডেন্সার, এর কাজ হচ্ছে ঠান্ডা করানো। এই যে হিটিং মেন্টাল যারা দেখতে চাইছেন, এটা কেমন, এটার ভিতরে মূলত হচ্ছে কি হিটিং মেন্টাল এই রাউন্ড বটম প্লাসটা বসে। হ্যাঁ, গ্লাস বিট, এই যে এটার ভিতরে গ্লাসের বিট দেখা যায় না, মানে তুতি আর কি গ্লাসের। হ্যাঁ হ্যাঁ, গ্লাস এরপরে অ্যানালাইটিক মোটর এন্ড পেস্টার, এই যে এটা ঠিক আছে, মোটর এন্ড পেস্টার। আর হচ্ছে অ্যানালাইটিক্যাল ব্যালেন্স, যেটাতে আমরা মাপি। আর হচ্ছে কি ড্রাই স্যাম্পল। আর লাগবে কি এনহেক্সেন। আমরা যে স্যাম্পলটা অ্যানালাইজ করব, ওটাকে আমরা প্রথমে কি করব, মোটর এন্ড পেস্টার দিয়ে ক্র্যাশ করে নিব। গোটা সরিষা থেকে তো তেল লাগবে না, শেষে নিব না, শেষে নিব বলতে গুঁড়া করে নিতে পারলে গুঁড়া করে নিব। যত ব্লেন্ড করতে পারবো, যত সারফেস এরিয়া বাড়বে, তত সলভেন্টের কি সংস্পর্শে আসবে না, তত বেশি ফ্যাট বাইর হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে আমরা প্রথমে কি করব, গুঁড়া করে নিব। গুঁড়া করে নেওয়ার পরে কি বলছে, এখান থেকে 10 ml মাইফা নিতে বলছে। হ্যাঁ, 10 গ্রাম সরি 10 গ্রাম। তো করেন স্যাম্পল। আমাদের স্যাম্পলটা আমরা কি করব, ওয়েট করে নিব। তো ওয়েট করে নেওয়ার পর আমরা ফিল্টার পেপারে মোড়াবো, সেটা শেষ। স্যাম্পল প্রিপারেশন কি শেষ। কিন্তু আমাদের হচ্ছে কি বলতে কি add 3 to 5 glass bead into a clean dry extraction flux। এই যে এক্সট্রাকশন ফ্লাক্স আর রাউন্ড বটম ফ্লাক্স দুটো একই জিনিস, দুটো একই জিনিস। রাউন্ড বটম এখন বলছে কি ক্লিন এন্ড ড্রাই, ক্লিন এন্ড ড্রাই। এখন অনেকে হচ্ছে কি এটা যে ক্লিন করতে হবে, ড্রাই করতে হবে, সেটাই মাথায় ধরে না। ঠিক আছে, এটা আমাদের ওয়ার্ড ইন এ নোটবুক W1। তাহলে কি বলছে, এটাকে ক্লিন করতে বলছে, ড্রাই করতে বলছে নাকি। এটার ভিতরে 3-4টা গ্লাস বিট দিতে বলছে, তাও কি ক্লিন এন্ড ড্রাই দিয়ে এটার কি করতে বলছে, ওগুলো সহ এটার ওয়েট করতে বলছে। সাপোজ এটা না এখন আছে কি খালি রাউন্ড বটম ফ্লাক্স আর গ্লাস বিট, এটার একটা ওয়েট নিলাম। এরপরে ফ্যাট যদি এটার ভিতরে আসে, ফ্যাট সহ যদি আবার ওয়েট নেই, গ্লাস বিট বিয়োগ করলে ফ্যাটের ওয়েটটা পাই যাব না। গ্লাস বিট থেকে ইজি, এটা গ্লাস বিট হচ্ছে যে তুতের মতো গ্লাসের। হ্যাঁ, ড্রাই এটাদের ওগুলো টিস্যুতে মুছে নিলে হবে। তাহলে ভিতরে দিয়ে ডাই করে দেন। আর এটা উল্টে দিতে হবে, তো ভিতরে দিবেন কেমনে, উল্টাই দেওয়া লাগবে। সব কিছু ডাই দেওয়ার সময় উল্টাই দিবেন। গ্লাস বিট আর রাউন্ড বটম ফ্লাক্সের ওয়েট নিতেছি। ওয়েটটা নেওয়ার পরে কি হবে, আমরা গ্লাস বিট আর রাউন্ড বটমের খালি ওয়েটটা পাবো। যে আমার 3টা গ্লাস বিট সহ রাউন্ড বটমের ওয়েট হচ্ছে 116.5। এরপর যখন আমি ফ্যাটটা এক্সট্রাক্ট করব, তখন ফ্যাটটা রাউন্ড বটমের ভিতরে আসি জমা হবে। তখন আমরা আবার ওই রাউন্ড বটমের এই গ্লাস বিট আর রাউন্ড বটমের সাথে কি থাকবে, ভিতরে ফ্যাটও থাকবে। আমরা যখন অ্যানালিটিক্যাল ব্যালেন্সের ফ্যাট সহ ওজন আবার মাপবো, তাহলে কি হবে, দুটোর মধ্যে কম্পেয়ার করলে ফ্যাটটা বিয়োগ করে দিব। এবার ফ্যাট সহ কত আর ফ্যাট ছাড়া কত বিয়োগ করলেই পাই যাব। তো স্যাম্পল কত গ্রাম দিছি সেটা তো মাইফা দিব। এত গ্রাম স্যাম্পল থেকে এত আসছে, 100 গ্রাম থেকে শেষ। এখন কিভাবে এই মেশিনটা সেট করতে হয়, কিভাবে অ্যানহেক্সন থেকে পরে হচ্ছে আবার ফ্যাটটাকে আলাদা করে নিতে হয়, এটাই হচ্ছে প্রসিডিউর। আচ্ছা, আবার বোর্ডে লেখা থাকে যে সিম্বল বলছি না আমরা, সিম্বলের পরিবর্তে কি বলছি, ফিল্টার পেপার। সিম্বলটাও মেবি ফিল্টার পেপারের মতই, মানে হচ্ছে যেটাকে চেক করে স্যাম্পল আসতে পারবে না, কিন্তু স্যাম্পলের ভিতর থেকে কি এক্সট্রাকশনটা চলে আসতে পারবে। তো ফিল্টার পেপারের কাজও একই রকম, আমরা জাস্ট ছাইবাস করব। হ্যাঁ, ছাইবাস করলে যখন একটা ওই যে কোন শেপ হয়ে যাবে, একটা কোনকে ফুলে ওটার ভিতরে কি করব, স্যাম্পলটা দিয়ে দেব, লোড করে দেব। হ্যাঁ, ঠিক ভাই, এভাবে ডাইলা এবার যতগুলোর ভিতরে হচ্ছে ধরে আর কি। হ্যাঁ, সাইডে মোটামুটি দিয়ে টিস্যুটাও এদিক থেকে একটা ভাগ, এদিক থেকে একটা ভাগ, এদিক থেকে যতটুকু হয়, আর সামনের দিকটা একটু মোড়াই দিতে হিটিং মেন্টেন করে দিলাম, যাতে ভিতর থেকে পড়ে না যায়, জানো, ভিতর থেকে পড়ে না যায়। এই কোন শেপ করার পরে ধরেন, কোন শেপ করার পরে মাঝখানেটা কি ভাঁজ দিলেন,
কেন বাস না, এটা খুললাম আর কি, এটা সাইড এক সাইডে খুব বাদাম ঠোঙ্গা টি ব্যাগ 10 গ্রাম ভাই 10 গ্রামটা নিব না, দেখাচ্ছি স্যাম্পল দিলাম, দিলে এখন এমনি করলে কি খুলে যাইতে পারে, তো বলছে কি এদিক থেকে একটা এই কোণা থেকে সিঙ্গারের মতো আর এইটারে বাস করে রাখবে, এটা প্যাক হয়ে গেছে, তাইলে আর ভিতর থেকে এটা কি পড়বে না আর কি। হ্যাঁ, স্যাম্পলের জন্য যদি 2টা লাগে 3টা লাগে 4টা লাগে ততগুলা এটা হচ্ছে মূলত এক্সট্রাক্টর। হ্যাঁ, আমরা কি করব, আমাদের স্যাম্পলটা এটার ভিতরে দিব, ভাঁজ করার সময় তো কইরা এটার মধ্যে দিয়ে চকলেট এখন আমাদের এই যে ভাইয়া আমাদের যে এই কয়টা পরে তো আবার বলা লাগবে ভাই, এই যে এইখানে আমাদের অ্যানেক্সনটা আসবে, আসলে কি হবে, গরম অ্যানেক্সন যখন এটার ভিতরে আসবে, এটার ভিতর থেকে ফ্যাটগুলো ফিল্টার পেপার দিয়ে ডিসলভ হয়ে অ্যানেক্সনের ভিতরে চলে আসবে, কিন্তু স্যাম্পল কি আসতে পারবে না। এখন অ্যানেক্সন উঠবে এখান পর্যন্ত, এই যে চিকন যে মাথাটা আছে না, চিকন যেটা না, এটা রাফাল লেভেল পর্যন্ত উঠলে এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে এটা কিন্তু আবার অ্যানেক্সন গুলো নিচে, তাহলে আমাদের স্যাম্পল দিতে হবে অবশ্যই এটার মাথা পর্যন্ত, উপরে ওঠানো যাবে না। ক্লাসের সময় পরীক্ষার সময় যখনই হচ্ছে কি পাবেন, এনএক্সএলের ভিতরে স্যাম্পলটা ডুবে থাকবে, এটা নিচ পর্যন্ত দিতে হবে, এটার উপরে ওঠানো যাবে না। যেটা আচ্ছা, এখানে কয়টা পেপারের মধ্যে স্যাম্পল আছে? তিনটাতে দিছি, আপনারা যদি এটা মানে তিনটাতে 10 গ্রাম অল্প অল্প করে নাকি যাবে না, এই তিনটাতে টোটাল 10 গ্রাম হ্যাঁ হ্যাঁ 10 গ্রাম দিছি, যতটার ভিতরে ঢুকানো যায়, এটা ফিক্স না যে 2টাতে দিতে হবে 3টাতে দিতে হবে 4টাতে দিতে হবে। হ্যাঁ, ইচ্ছা তাহলে এই গেল আমার 10 গ্রাম। এবার আমরা এটার ওয়েট নিয়ে আসি। হ্যাঁ, এমটি রাউন্ড বটম ফ্লাক্স, খালি রাউন্ড বটম ফ্লাক্স আর কি গ্লাস বিটের ওয়েট নাকি 113.73 মিলিগ্রাম গ্রাম একটা স্ট্যান্ড লাগবে, কেমন স্ট্যান্ডের উপরে প্রথমে আসবে হিটিং ম্যান্টেল। হ্যাঁ, এটাই হিট করবে, এটাতে হিটার, এখন এটাতে হিট করবে কাকে, রাউন্ড বটম ফ্লাক্সকে। এই যে রাউন্ড বটম ফ্লাক্স, এটার ভিতরে আমরা অ্যানহেক্সেন দেব। হ্যাঁ, নিয়ে আসো, এটার ভিতরে আমরা হিটিং মেন্টেল অ্যানহেক্সেন দিব। আপনারা যদি পরীক্ষার সময় কনফিউশন লাগে কতটুকু, তাহলে 150 ml মাইপা দিবেন, অ্যারাউন্ড 150 এক্স্যাক্টলি হইতে হবে না, আমার লাগবে কতটুকু, ওই যে বলছি অ্যানহেক্সেন কতটুকু উঠবে, এতটুকু উঠতে যতটুকু লাগে ততটুকু, তো এটা অ্যাকুরেট মেজার লাগে না, বাট যদি ক্যালকুলেশনের সমস্যা হয় পরীক্ষাতে চাইলে 150 ml মাইপা দিতে পারেন। হ্যাঁ, অ্যানহেক্সেন N 50 ml কি সুন্দর গন্ধ, অ্যানহেক্সেনের গন্ধ সুন্দর, কেরোসিনের মতো লাগছে। প্রথম বড় সবকিছু খুব সুন্দর লাগবে, আনুমানিক দিলে ওই যে মেজারিং সিলিন্ডার আছে না, একটা মেজারিং সিলিন্ডার আইনা 150 ml মাইপা দিয়ে, হ্যাঁ মাপার জন্য ওই যে দাগ দাগ কাটার আছে না, 150 ml বরাবর দিলে তো হবে। আর আমরা যে এখন তো একটা আমাদের ধারণা আসলে কতটুকু ছিল সেই ধারণা করে দিচ্ছি, তাহলে এইটার উপরে যাবে স্যাম্পল সহ সিম্বল, কেমন রাউন্ড বটম ফ্লাক্সের উপরে। আর এই ক্ল্যাম্প গুলো দেখেন, এদিকে একটু তাকান, এই যে সাদা করা আছে না মুখ, আর এখানে আছে কি এটার মুখ, এই দুইটা জায়গাতে কি যাবে, ক্ল্যাম্প গুলো যাবে। হ্যাঁ, তাহলে এটা এখানে থাকবে না, এটা যাবে কোথায়, একবারে এখানে। হ্যাঁ, না ওইটাই আসবে, সোজা হয়েছে।
বুঝতে পারছো না? নামে আমার সাথে এই সাথে এইটা দিয়ে সফটওয়্যার এক্সট্রাক্টরের ভিতরে আসবে। সে তো উপরে উঠবেই না, গ্যাস সে উপর দিকে যাওয়ার একটা প্রবণতা থাকবে। আমরা এখান দিয়ে ঠান্ডা পানির ফ্লো দিব, দেওয়ার কারণে সে আবার লিকুইড থেকে কি হয়ে যাবে, গ্যাস থেকে আবার লিকুইড হয়ে এটার ভিতরে পড়বে। পড়তে পড়তে যখন এই লেভেল পর্যন্ত হবে আবার ফা করে এখানে নামবে, এবার কয়েকবার সাইকেল হবে। যখনই এখানে গরম অ্যানেক্সন রুটি ব্যাপার হয়ে এখানে বসবে, এখান থেকে কি হবে, নরমাল অ্যানেক্সন যখন এখানে আসবে এটার ভিতর থেকে সে কি করবে, ফ্যাটটাকে ডিসলভ করে নেবে, তার মধ্যে নিয়ে নিচে আসবে। নিচে যখন আসবে আবার যখন হিট হবে তখন কি ফ্যাট সহ ব্যাপার হবে না শুধু অ্যানেক্সন ব্যাপার হবে? চিনি আর পানির মিক্সচার সহ থাকলে কি চিনি ব্যাপার হয়ে যায়, নন ভোলাটাইল। তো আমাদের তেল ব্যাপার হবে না, তেলটা নিচে জমা থাকবে, আবার অ্যানেক্সন আসি আবার ফ্যাট নিবে, আবার সে নিচে যাবে, আবার ফ্যাট এভাবে কি হবে, রাউন্ড বটমে জমা হবে। বুঝা গেছে? এভাবে আমরা কয়েকটা সাইকেল চালাবো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দেখবে এখান থেকে কালার দেখা যায়, ফ্যাট বাইর হচ্ছে। আর যদি কালারলেস হয় বাদামের তেল, তাহলে আমরা যত বেশি সাইকেল চালাইতে পারি তত বেশি তেল আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, একটা সময় যদি মনে হয় যে না এখন আর চলেও লাভ নাই, এটার ভিতরে ফ্যাট নাই, তখন বন্ধ করে দিবেন। পরীক্ষার সময় চিন্তা করবেন যে আমার হাতে কয় ঘন্টা সময় আছে, কয়টা সাইকেল চালানো যাইতেছে। ঠিক আছে, এবার এখানে তিনটা মিনিমাম তিনটা। এখন অ্যানেক্সন কত ডিগ্রিতে, আমরা নরমালি হচ্ছে কি অ্যানেক্সনটা তো বাষ্প করে উপরে উঠাবো না, তো 100 ডিগ্রি হচ্ছে পানির, অ্যানেক্সনের বয়লিং পয়েন্ট কত, ওই পাশে চলে যাও 69 ডিগ্রি সেলসিয়াস। এটা খেয়াল রাখেন, অ্যানেক্সন হচ্ছে কত 69 ডিগ্রি সেলসিয়াস, জায়গা জানি তো। অ্যানেক্সন 69 ডিগ্রি সেলসিয়াসে হিট দিলে ব্যাপার হবে, তাহলে আমরা অ্যানেক্সনের জন্য হিট দেব 65 ডিগ্রি সেলসিয়াস। একটা ইনলাইন সবসময় নিচে থাকবে, যদি পানি আসবে নিচে তো ঠান্ডা দরকার, আর নিচের থেকে দিলে উপরে ভর্তি হয়ে বাইরে হবে, কিন্তু উপর থেকে দিলে দেখা যায় ভর্তি হচ্ছে না, আসতেছে বাইরে যেতে আসতেছে। এটা কি এমনি পানিটা উঠবে? আমরা এখান থেকে পানির লাইন আছে, পানির লাইন দিব ওই পাশে দেখেন ইনলাইন লাগাইছে আলম আউটলাইন, আউটলাইন হচ্ছে উপরে, ইনলাইন নিচে। ইনলাইন চালানোর সাথে সাথে পানি আসছে আউটলাইন দিয়ে। এবার আমরা টেম্পারেচার চালু করে দিই কত ডিগ্রি, 69 ডিগ্রি। এখন যে এক্সট্রা সলভেন্টটা এখানে আছে এটাও নিচেরটাতে ঢেলে দিব, এটা রেখে দিবেন একটা পার্ট এখানে, তারপরে এই পার্টটা রেখে দিবেন এখানে। সবার প্রথমে পাওয়ার সুইচ হয়ে যখন এখানে লেখাটা করে, হ্যাঁ এটা যখন পাওয়ার সুইচ অন হবে এখানে যখন লেখা আসবে তখন এবার দিবেন চিলিং সুইচ। এখন 19.6 এই মেশিনের শর্টকাট বলে দিই, এটা অলওয়েজ আমরা 4 ডিগ্রিতে সেট করে রাখি, কারণ পানি সব থেকে ঠান্ডা থাকে 4 ডিগ্রিতে, এর নিচে নামলে তো আবার বরফ হয়। হ্যাঁ, তো আমরা 4 ডিগ্রিতে অলওয়েজ সেট করে রাখি। যদি কেউ সেট করতে চান তাহলে এই যে লাফাইতেছে যেটাতে এখানে আইসা সাইডে যাই ওই এর মতো ওভেনের মতো এই যে কমাইতে বাড়াইতে পারবে। হ্যাঁ, আমরা অলওয়েজ ফোন দিয়ে রাখি, এটা ধরারই দরকার নাই, জাস্ট আইসা প্রথমে এই সুইচ দিবেন যে ভাই এটা সেট করা থাকে। আমি কি করছি, এই সুইচ দিছি পাওয়ারে, এটা হচ্ছে সিলারের দিছি। এখন টেম্পারেচার নামতে নামতে ওটা 10 এর নিচে নামলে তো ঠান্ডার দিকে যাই, ঠান্ডা হলে আমরা কি করবো, এটা কাজ শুরু করি। ঠিক আছে, এটা ঠান্ডা হতে থাকুক, আমরা এটা মেকানিজমটা দেখি। এটা আর কোনো কাজ নাই, এটা সুইচ দুটো অন করে দিলে সে চলবে, তবে আগে পাওয়ার সুইচ। এবার এইটা হচ্ছে মূলত মেশিন, এটা তার সাপোর্টিভ সিলার, কিন্তু মেশিন হচ্ছে কি রোটারি ভ্যাকুয়াম ইভাপোরেটর। আমার স্যাম্পল চাই অলওয়েজ এখানে, কেমন এক্সপার্ট হলে ক্লিপ লাগেও না, সাপোর্টিভ। হ্যাঁ, ক্লিপটা দুইটা সাইড, একটা হচ্ছে ছোট আর এই সাইডটা একটু বড় না, বড় সাইডটা ঢুকবে এটার মুখে আর ছোটটা যাবে মেশিনের কাছে কোন তো এখানে।
ক্লিপ লাগাবেন এখানে অলওয়েজ। এটা ঢোকানোর পরে বড়টা হইছে প্রথম উপরে, ছোটটা সামনে ক্লিপ। হ্যাঁ, এটা মোটাটারে যেটা ফাঁকা জায়গা, এটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা দিলাম কোথায়? ঠিক আছে, এটা সেট স্যাম্পল সেট। এটা হচ্ছে রিসিভার। এটার কাজ হচ্ছে কি, এখান থেকে তো সলভেন্টটা আসবে, আসলে উপরে কন্ডেন্সার ছিল না বাহিরে ফ্যাট করতে, এই কন্ডেন্সার কি করবে, ঠান্ডা করে দিবে না, ঠান্ডা করলে জিনিসটা কোথায় আসবে, এখানে রিসিভ করবে। কই একটা দেওয়া লাগবে, এই যে এটা কই করবে, রিসিভ করবে। এটা বাংলাদেশে খুঁজে পাই নাই, বাইরে থেকে অর্ডার করে আনতে হবে। ল্যাবে এক পিসি আছে, তো এটা ধরতে সতর্ক। আর নাহলে যে থাকবে আপনার সাথে বলে ভাই এটা তো একটু সেনসিটিভ, আপনি এটা লাগাই দেন, এটা এখানে লাগবে। ঠিক আছে, এটা তো রাউন্ড বটম মূলত রাউন্ড বটম, কিন্তু এটা শেপ আলাদা। 35/20 ওগুলা হচ্ছে 24-29, বুঝছেন? এটা হচ্ছে রিসিভার, এটা এই মেশিনের সাথে আসে। হ্যাঁ, এই ক্লিপ এখানে লাগবে। হ্যাঁ, আচ্ছা, যে একটা একটু পড়া এটা কি করে দিবেন? আমরা গ্রুপে এই যে এটা আছে না, এই নাটটা দিয়ে টাইট করে দিব। হ্যাঁ, লাগানোর সময় হেল্প নিও, যেই লাগাও এটা ঠিক আছে। মেশিনের ক্ষেত্রে টুকটাক একবারে হয় না, আমরা জানি, যতটুকু পারা যায়। হ্যাঁ, তাহলে রিসিভার যাবে কোথায়? যেহেতু রিসিভ করবে এখান থেকে, কন্ডেন্সারের নিচে এখানে যাবে রিসিভার। আমার স্যাম্পল যাবে কোথায়? স্যাম্পল যাবো এখানে সামনে, যেটা সাক করবে যেটাতে। এই যে দুইটাই পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ইন পয়েন্ট। আপনার স্যাম্পল সাপোজ এটার ভিতরে স্যাম্পল আপনার পুরো, এখন এই রাউন্ড বটম নাকি আপনি পুরোটা দিতে পারবেন। এখানে উঠলে সামনে আসেন, অনেক স্যাম্পল না। হ্যাঁ, কারণ এই পুরোটা যদি আমি অপারেট করি, আমি কি এটার ভিতরে দিতে পারবো? এটাতে দিতে হয় এই কাঁটা পর্যন্ত, এই লেভেলের উপরে দেওয়া যাবে না। কোনটা? এই লেভেলের উপরে দেওয়া যাবে না। তখন আমি বারবার কি খুলে আবার এখান থেকে এটাতে ঢুকাবো না, তখন আমি ঢুকাই এখান দিয়ে। কোনখান দিয়ে? ওইটা দেখাই দিব, ডাটাকে দেখাই দিব। পরীক্ষার সময় যদি আপনার যদি অ্যানালাইসিস কম হয় তাহলে লাগবেও না। ওই ইন পয়েন্ট দিয়ে ঢুকাইতে হবে, তাই তো? এটা দিয়ে ঢুকানো যায়, এটা দিয়ে কি আবার এখানে স্যাম্পল দেওয়া যায়। কিছুই ইভাপোরেট হয়ে এখানে চলে আসলো, এখানে কমে যাবে না। আবার নতুন করে এখানে ঢুকানোর জন্য আমরা এই লাইনটা ইউজ করি। করার সময় দেখবেন আপাতত এটাই মনে রাখেন, এখানে একটা পয়েন্ট রিসিভার, সাকার নেজাল, আর এখানে স্যাম্পল, এই দুটাই মাথায় রাখেন। কি এখানে রিসিভার, এখানে স্যাম্পল। ঠিক আছে, রিসিভার হচ্ছে এটা, ফ্যাট রিসিভার না, এটা অ্যানেক্সন রিসিভ করে। ফ্যাট আমার এই রাউন্ড বটমে খাই যাবে। হ্যাঁ, অদক্ষেপ হিসেবে ওখানে পড়ে থাকবে না। আর এই মেশিনের আমরা কি করি, সুইচ অন করি। হ্যাঁ, হ্যাঁ, করেন ভাই। আমাদের স্যাম্পলটা কই দিলাম আমরা? স্যাম্পল এখানে দিলাম ফার্স্ট ইনটে। এই দিনই আমি এখনো দিব থেকে রোটেশনটা আমরা চালু করব শুরু থেকেই নাকি যে কোনো সময় চালু করতে পারি? রোটেশন আমরা চালুই করব না, রোটেশন আমরা বন্ধ রাখব। প্রথমে কাজ হচ্ছে কিসের, বলছে কি মেশিন দেখবেন দেশা রোটেশন বন্ধ করে রাখবেন, রাখে কি করবেন, টেম্পারেচারটা সেট করে দিবেন। দেওয়ার পরে এটা তো বন্ধ আছে, ঘুরলে কি লাগাইতে পারবেন না, বন্ধ থাকা অবস্থায় এবার কি আপনার স্যাম্পল দিবেন। ওকে, ঠিক আছে। যাওয়ার পরে এখন আপনি রোটেশন চাইলে অন করতে পারেন, তবে এখনো করব না। আমরা কি করব, আগে পাম্প চালাই দিব। এখানে একটা পাম্প আছে, পাম্পের কাজ হচ্ছে কি এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট করবে এই জায়গাটাতে, এই যে পাম্পের লাইন এইটা কোনটা, হ্যাঁ, পাম্পের কাজ হচ্ছে এইখানে ভ্যাকুয়াম তৈরি করা, যেন এই দিক থেকেও টানতে পারে, এই দিক থেকেও টানতে পারে, এই দিক থেকেও। সে এই জায়গাতে কি করে একটা ভ্যাকুয়াম নেগেটিভ প্রেসার থাকে স্যার এখানে তৈরি করে রাখে। এখন এটা খুললে পাম্প যেহেতু টানে, এটা কি করবে, ভিতর দিকে টান দিবে। আর এই লাইনটা একবারে এখান পর্যন্ত, তাহলে টানলে সে এখানে নিবে, এইদিকে নিতে স্যাম্পলে নিয়ে এই যাবে, লাইন দিয়ে ওইখানে নিয়ে যাবে, এখানে কিন্তু নিতে পারবে না। তো এটার কাজ হচ্ছে কি পাম্পের কারণে। আর পাম্প দিলে যেহেতু আমরা বলছি কি ভ্যাকুয়াম এদিকে টানবে, তাহলে এটা কি খুলে পড়ার সম্ভাবনা আছে। বুঝা গেছে? পাম্পটা কেন চালু করতে বলতেছি পরে, মানে রোটেশন কেন পরে চালু করতে বলতেছি, বুঝা হইতেছে? কারণ পাম্প চালাই দিলে এটারে আর কি করতে পারবে না, সে চালাইতে পারবে না, এটা ঘুরলে আর সমস্যা নাই। তাহলে এটা ঘোরানোর আগে পাম্পটা চালানো বেটার। তাহলে আমরা পাম্পটা চালাইলাম,
আপনি যেটা বলছেন যে কিছু পারে না লাগলে এটা সাইডের দিকে থাকবে, এই সাইডে বা বন্ধ। কেমন ছিদ্র যদি উপর দিকে থাকে স্যাম্পল টানবে না, ভ্যাকুয়াম কাজ করবে না তো, কোনো কিছুই হবে না, এখানে ব্যাপারও হবে না, কারণ টানতে হবে ওখান থেকে, তাই না আনতে হবে না জিনিসটাকে। তাহলে পাম্প চালাই দেই, মেশিন অন করি, মেশিন অন ছিল আর কি, মানে রোটেশন অন করবো আপনাদের ক্ষেত্রে। হ্যাঁ, এবার এটাকে কি এত উপরে না হট বাতা থাকবে, হট বাতা থাকলে নামাই দেন। এই যে এটা তো বলছি কি মেশিন আপ ডাউন না, মেশিন নামাইয়া, ঠিক আছে। পানিতে একটা বাটন আছে কি উপরে এটা পানির মধ্যে এটা তো বন্ধ করতে হবে। এই মেশিনেরটা ভাই এটা রোটেশন, মেশিন অন করতে পাওয়ার সুবিধা, এটা বন্ধ করলে তো মেশিনই বন্ধ হয়ে যাবে। কত সেন্টিমিটার পানি বলতে না ভাই? এটা রোটেশন অন অফ কিভাবে ভাই? একটু লাগলে যেন সংস্পর্শ হয়, মোটামুটি দিলে হবে। কি আগে পাম্প চালাবো নাকি না আগে রোটেশন অন করব? আগে পাম্প চালাবো, টেম্পারেচার তো আছে, আগে রোটেশন না আগে পাম্প? আগে পাম্প। আমি কি করছি, রোটেশন উঠাই রাখছি, আগে সেট দেই নাই। হ্যাঁ, সেট দিলে তো ঘুরবে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগে পাম্প দিমু, তারপরে আমরা সেটাকে নিচে নামাবো, তারপরে যাইয়া রোটেশন অন করব। কিন্তু আমরা বুঝা গেছে? বাতে দিব কখন? এখনই। এরপরে নামাই দিব। আমরা চাইলে আগে বাতে দিয়ে রোটেশন চালু করতে পারি না? হ্যাঁ পারি, সমস্যা নাই। হ্যাঁ, ওইটাই রোটেশন 45 সেট করব, কোন মাত্রাতে চাপ ওইটাই সেট বাটনে সেট। টেম্পারেচার সেট করার পরে আবার সেটে ক্লিক করলে রোটেশনে আসবে, আরেকবার সেটে ক্লিক করলে দুইটাই সেট হয়ে যাবে। এই যে দেখেন এখন আসতেছে, এই যে এই পাশে খেয়াল করেন, এই যে পড়ে যে দেখা যায়, এই যে হ্যাঁ হ্যাঁ আসতেছে 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 প্যাডটা ওইখানে থাকবে অনেকজন, জমা শুরু করতে এই যে এখানে খেয়াল করেন, এই যে করতেছেন, হ্যাঁ এই যে খেয়াল করেন, এই যে আসতেছে, এই দেখেন এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা খালি এটা শুধু এটার জন্য, এটা শুধু হচ্ছে কুলিং এর জন্য। এই যে ফোটায় ফোটায় করলে দেখবেন এখন আপনারা যদি এখন এটা এইভাবে দিতে চান যেভাবে এখানে দিচ্ছেন, তাহলে কি করতে হবে, মেশিন উঠাইতে হবে, রোটেশন বন্ধ করতে হবে। হ্যাঁ, রোটেশন বন্ধ করার পরে আবার ভ্যাকিউম ছাড়তে হবে, হাওয়া ছাড়তে হবে, এটা খুলতে হবে, ডালতে হবে, আবার লাগাইতে হবে, আবার মেশিন চালাইতে হবে। কিন্তু আপনি যদি এক্সট্রা বেশি থাকে, ধরেন এক ডিব্বাই আছে, এখান দিয়ে দিবেন, জাস্ট এখানে ধরে এটাকে ছিদ্রটাকে নিচের দিকে বা উপরের দিকে করে দিলে সে কি করবে, টান দিবে। তো নিচের দিকেই করা ভালো, কারণ আমরা নিচে দিয়ে ঢুকাবো না, তো নিচের দিকে দেন, ওই যে ওইদিকে খেয়াল করেন, এখানে আসতেছে। ওই যে দেখছেন না? হ্যাঁ হ্যাঁ আসতেছে আসতেছে একটু সরো, কিন্তু কেউ বসে যাবে, একটু সরো, একটু পিছনে যাও, কেউ পিছনে যাবে না বাবা। চলে গেছে পুরোটা, হ্যাঁ এই যে দেখেন এটা ফাঁকা। হ্যাঁ, এখন পুরোটাই ব্যাপারটা হলে প্যাড তো এখানেই যাচ্ছে, প্যাড এখানেই থাকতেছে, এখানে তো আর কোনো আসার সুযোগ নেই। এবার পুরো ড্রাই হোক যতক্ষণ পর্যন্ত দেখে থাকে। দিতে হবে না, এখন ভ্যাকিউম টানলে কিন্তু এটা ইভাপোরেট হওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা নামানো লাগবে। ভালো লাগবে না। আপনাকে উঠানোর জন্য দেখাইছি কি আপনি বাইর করতে হলে উঠাইতে হবে, খুলতে হবে, বাট আলটিমেটলি এখান দিয়ে দিতে গেলে উঠানো লাগবে। মানে অনেক টাইম কনজিউম হয়ে যাবে করতে হ্যাঁ। গেলে। হয় মেকানিজম তো এটা। হ্যাঁ, যাবে কিছুক্ষণ রেখে দিলে অ্যানেক্সন বন্ধ আছে, অ্যানেক্সন তো উড়ে চলে যাবে না, কিছুক্ষণ তুলে রেখে দিলে কি দরকার, টেম্পারেচার তো এইখানে, আমি তো উঠে বন্ধ করে দিতে হবে। মেশিনের পরে বন্ধ করে দেবো, টেম্পারেচার আসলে বন্ধ করার কিছু নেই। ইভাপোরেশন শেষ হওয়ার পরে আমরা যে ফ্যাট পেলাম, ফ্লাস্কের মধ্যে যে ফ্যাট পেলাম সর্বশেষ, সেই ফ্লাস্ক এবং গ্লাস বিটের সাথে ফ্যাট, এই তিনটার যে কম্বিনেশন আমরা পেলাম সেটাকে আমরা মেজার করব। তার ওয়েট কত হয়, তার ওয়েট যত হয় সেটা হচ্ছে W2। এবং শুরুতেই আমরা একবার ফ্লাস্ক এবং গ্লাস বিটের ওজন মেপে নিয়েছিলাম, সেটা ছিল W1।
আর শুধু স্যাম্পলের যে ওজন ছিল সেটা ছিল W0। এই তিনটার কম্বিনেশনে আমরা ক্যালকুলেশন করব। এই সূত্রে W2 এর মান, যেটা আমরা ইভাপোরেশনের পরে ফ্যাট সহ ফ্লাস্কের ওজন পেয়েছি, ফ্লাস্ক, গ্লাস বিড এবং ফ্যাট, এই তিনটি যে ওজন পেয়েছি W2 সেটি বসাবো। W1 ফ্লাস্ক এবং গ্লাস বিডের শুধু ওজন যেটি পেয়েছি, যেখানে ফ্যাট ছিল না, শুরুতেই আমরা ফ্লাস্ক এবং গ্লাস বিড মেপে নিয়েছিলাম, সেই ওজনটি W1 বসিয়ে দিব এবং W0 তে শুধুমাত্র স্যাম্পলের ওজন বসবে, সাথে 100 গুণ হবে পার্সেন্টেজের জন্য। আমরা এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে খুব সহজেই আমরা ফ্যাটের পার্সেন্টেজ বের করে ফেলতে পারবো। আশা করি সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।